মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমজির আগাম জামিন শুনানি হয়নি, ভুলবশত উঠেছিল কার্যতালিকায়। দেশত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ। আমাদের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের যে ডিজিটাল উন্নত ডেটাবেস সিস্টেম সেটার উপর কিন্তু আমরা প্রাধান্য দিব। করোনা পরিস্থিতি সামনে রেখে মাননীয় আদালত এই আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। সুরতহাল রিপোর্টে আসেনি প্রকৃত চিত্র, অভিযোগ স্বজনের। একটা মানুষ যদি ফাঁসি দেয় তাহলে পরবর্তীতে হাত পা ছড়াছড়ি করলে টুলটা পড়ে যাওয়ার কথা, পড়েনি। টুলটা একদম জাস্ট টুলের দুই পাশে তার পাটা গিয়েছিল, বাঁকানো ছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্রেফতার করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। সংগঠনটিকে নিষিদ্ধের দাবি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের, আনা হলো যুদ্ধাপরাধের অভিযোগ। সব পরীক্ষা শেষে করোনা আক্রান্ত বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরো 2 থেকে 3 দিন। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো কোভিড টেস্ট। চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসছে 7 দিনের মধ্যেই। আইসিইউ ছাড়াই কোভিড রোগীকে মিনিটে 60 লিটার অক্সিজেন দেবে বুয়েটের তৈরি অক্সিজেট। একদিনে মৃত্যু 88। 5000 শ্রমিক দিয়ে লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে পুরো দমে চলছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের কাজ। নির্ধারিত সময়ের আগেই চালুর আশা। এবং ভারতে করোনা পরিস্থিতি যা ফুটে উঠছে তার চেয়েও ভয়াবহ, প্রকৃত মৃত্যু আরও বেশি, দাবি গণমাধ্যমের। ইউরোপেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় প্রবাসীদের উদ্বেগ। বসুন্ধরার এমডি সায়েম সুবহান আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি হয়নি। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলার জামিন আবেদন কার্যতালিকায় ভুলবশত উঠেছিল বলে জানিয়েছেন আদালত। আরও জানানো হয়, তাদের আগাম জামিন শুনানির কোনো এখতিয়ার নেই। পরে লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ থাকার নোটিশ দেন সুপ্রিম কোর্ট। করোনা ও লকডাউনের কারণে বন্ধ আগাম জামিন। অনেক আসামি আগাম জামিনের জন্য এসে ঘুরে গেছেন আইনজীবীর চেম্বার থেকে। সে কারণে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি সায়েম সুবহান আনভীর আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুনানিকে ঘিরে সরগরম হয় উচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে আদালতের দরজায় একটি নোটিশ ঝুলতে দেখা যায়। নোটিশে বলা হয়, লকডাউনের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগাম জামিন আবেদন শুনানি হবে না। কোর্ট শুরু হলে বিচারপতিরাও জানায়, ভুল করে এ ধরনের 14টি আবেদন তালিকায় এসেছিল। করোনা পরিস্থিতি সামনে রেখে এবং পিপল যেন অ্যাসেম্বল না হয় সেরকম একটা সিচুয়েশনকে সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। জানা গেছে, বুধবারও আগাম জামিন শুনানির এখতিয়ার ছিল বিচারপতি মামনুন রহমানের দ্বৈত বেঞ্চের, কিন্তু বৃহস্পতিবার সকালে এই বেঞ্চের আগাম জামিন আবেদন শুনানি করার এখতিয়ার বাদ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। গত 26 এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সুবহান আনভীরকে আসামি করে মামলা করে পরিবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বসুন্ধরার এমডি যেন দেশত্যাগ করতে না পারেন সেদিকে বেশি নজর দিচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও আসামির সঙ্গে মুনিয়ার সম্পর্কে টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায় নিয়ে নানা বর্ণনা আছে বলেও জানানো হয়। গুলশানের ফ্ল্যাটে মরদেহ উদ্ধার হওয়া মুনিয়ার 6টি ডায়েরিতে এই ঘটনায় হওয়া মামলার আসামির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায়ের বিষয়ে নানা বর্ণনা রয়েছে উল্লেখ করে পুলিশ বলছে, এসব ডায়েরিতে সরাসরি সুইসাইড নোট না থাকলেও ডায়েরির শেষের দিকে মুনিয়া আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন। সরাসরি সুইসাইডাল নোট সেভাবে না বললেও
অনেক ক্ষেত্রে কিন্তু তার যে প্রচণ্ড মানসিক কষ্ট সেগুলো কিন্তু এখানে বিবৃত হয়েছে। একটা কিছু করে ফেলার যে একটা ইঙ্গিত, মানে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা, সেই ইঙ্গিত কিন্তু সেখানে আছে। এ মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যেন দেশ ত্যাগ করতে না পারেন তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে পুলিশ বলছে, আত্মহত্যার প্ররোচনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার যে দুটো পাসপোর্ট ধারী এই ধরনের কোনো ব্যক্তি 26 কিংবা 27 তিনি বাংলাদেশ ত্যাগ করেননি। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে বক্তব্য সেটাকে আমরা প্রণিধানযোগ্য হিসেবে নিচ্ছি। এদিকে সুরত হালের সময় উপস্থিত থাকা মুনিয়ার বোনের দাবি এটি হত্যাকাণ্ড। একটা মানুষ যদি ফাঁসি দেয় তাহলে পরবর্তীতে ওতে হাত পা ছোড়াছুড়ি করলে টুলটা পড়ে যাওয়ার কথা, পড়েনি। টুলটা একদম জাস্ট টুলের দুই পাশে তার পাটা গিয়েছিল, বাঁকানো ছিল। বিছানাটা খুব পরিপাটি ছিল। প্রশাসন কেন এখনো দেশে থাকার সত্ত্বেও ওনাকে গ্রেপ্তার করতে পারছে না, আসলে এটা জাতিও জানতে চায়, সমস্ত জনগণ জানতে চায়। এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা আশা করেন তিনি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে নৈরাজ্য সৃষ্টি ও জঙ্গিবাদের অভিযোগ এনে হেফাজতে ইসলাম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। একই সঙ্গে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে তাদের বিচার সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রামের প্রেস ক্লাবে হেফাজতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এ সময় দাবি জানানো হয় হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার। নৈতিক স্খলন ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্ত হেফাজতকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদের কমিটি বিলুপ্ত বা নতুন কমিটি করে ইতিপূর্বে সংগঠিত জঙ্গিবাদী অপরাধকে মার্জনা করা যাবে না। আর ইসলামী শিক্ষা ব্যবস্থাকে একই স্রোতে আনার দাবির পাশাপাশি কওমি সনদ বাতিলের দাবিও জানান। পাশাপাশি জঙ্গিবাদের অভিযোগও আনা হয় হেফাজতের বিরুদ্ধে। এই দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হইতে পারে, মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি হতে পারে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এই কারণে আমরা মনে করছি একটা দেশের মধ্যে 2 ধরনের ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না। এই কৌমিরাই, এই হেফাজতিরাই বিভিন্ন জায়গায় এই কৌমি মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে এক যুগে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 2010 সালে হেফাজত ইসলাম গঠন করে আলোচনায় আসে আল্লামা আহমদ শফি। গত বছর সেপ্টেম্বরে তার মৃত্যুর পর দায়িত্ব নেন জুনায়েদ বাবুনগরী। আবারও মাথা ছেড়ে দিয়ে না। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ভিডিও ফুটেজ দেখেই জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন তিনি। অভিযুক্তদের গ্রেফতার নিয়ে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। যারা ভিডিও ফুটেজে যাদের ছবি আছে সেটা দেখেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। কোনো আলেম ওলামাকে যারা নিরীহ তারা হেফাজত করলো, হেফাজতের সবাই যে জ্বালাও পোড়াওতে বিশ্বাসী ন, একথা হেফাজত নেতাদেরও অনেকে বলেছেন ইতিমধ্যে। কাজে যারা জ্বালাও পোড়াও করে তাদের ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে, আলেম ওলামা দেখে নয়। রাশিয়ার পর এবার দেশে চীনা টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 1 সপ্তাহের মধ্যেই আসবে দেশটির দেয়া উপহারের 5 লাখ ডোজ টিকা। পরবর্তী 2 সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে বলেও জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে মৃত্যু হয়েছে আরও 88 জনের। বাংলাদেশের 83 লাখ মানুষ 2 ডোজ করে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে। সরকারের কাছে মজুদ আছে আরও 20 লাখ। ভারতে করোনার ঊর্ধ্বগতির কারণে সেরামের টিকা সময় মতো পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে চলতি মাস থেকেই। পরিস্থিতি উত্তরণে চলতি সপ্তাহ থেকেই নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুতনিক ভি জরুরি আমদানি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশিয়ার টিকা স্পুতনিক ভির পর এবার চীনের টিকা সিনোফার্মা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মহাপরিচালক জানান, সিনোফার্মা ভ্যাকসিন এরই মধ্যে 5 লাখ ডোজ উপহার দিয়েছে চীন। আগামী 2 সপ্তাহের মধ্যে তার প্রয়োগ শুরু হবে। সিনোফার্মের যে ভ্যাকসিনটি
চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন। তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। এটা হচ্ছে 0.5 ml করে আপনার 28 দিনের গ্যাপে 2 বার দিতে হবে। আমাদের অলরেডি 5 লক্ষ ভাইল 5 লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন। করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচলের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় অনলাইনে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী। আমরা ট্রিটমেন্ট প্রোটোকল বানিয়েছি। একটি ল্যাব থেকে এখন 350টা ল্যাব বাংলাদেশে কাজ করছে। প্রায় 12,000 বেড আছে এই করোনা ডেডিকেটেড, আপনারা জানেন, এবং প্রায় সেই 35-40,000 টেস্ট হচ্ছে। আমরা এক বছরে প্রায় 130টা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। প্রথম ডোজ যে ভ্যাকসিন দিয়ে নেওয়া হবে, দ্বিতীয় ডোজ সেই ভ্যাকসিন দিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কম খরচে করোনা রোগীকে উচ্চগতির অক্সিজেন দিতে সক্ষম দেশীয় প্রযুক্তির সিপাপ ভেন্টিলেটর। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যন্ত্রটির নাম দিয়েছে অক্সিজেট। মিনিটে 60 লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সঙ্গেও তুলনা করেছেন। মুজাহিদ শুভর রিপোর্ট। মাত্র 25,000 টাকায় তৈরি দেশীয় প্রযুক্তির অক্সিজেট একটি সূক্ষ্ম ভেঞ্চুরি ভালভের মাধ্যমে বাতাস ও অক্সিজেনের সংমিশ্রণ তৈরি করে মিনিটে 60 লিটার গতিতে অক্সিজেন সরবরাহ করে। মেডিকেল অক্সিজেন সাপ্লাই ও দ্বৈত ফ্লোমিটারের সাহায্যে এটি প্রয়োজনে 100% পর্যন্ত অক্সিজেন কনসেন্ট্রেশন দিতে পারে। সাধারণ ওয়ার্ডেই উচ্চ গতির অক্সিজেন সরবরাহ সম্ভব হওয়ায় সহজেই আইসিইউতে রোগীর চাপ কমানো সম্ভব। হাইফ্লো নেজাল ক্যানুলার উচ্চ মূল্য এবং ব্যবহারে উন্নত প্রশিক্ষণের প্রয়োজন পড়ায় অ্যাম্বুলেন্স বা সাধারণ ওয়ার্ডে ব্যবহার করা সম্ভব হয় না। দেশে করোনা সংক্রমণের শুরুতে উচ্চ গতির অক্সিজেন সরবরাহে নানা সীমাবদ্ধতা দেখেই এই যন্ত্র আবিষ্কারে উৎসাহিত হয়েছেন, জানালেন প্রযুক্তির মূল উদ্যোক্তা বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। 15 লিটার অক্সিজেন যদি আমরা সাপ্লাই দিই, এখানে যে ভেঞ্চুরি ভালভটা আছে সেটি বাতাস থেকে অক্সিজেন এবং অক্সিজেন সমৃদ্ধ বাতাস টেনে নেবে এনভায়রনমেন্ট থেকে 60 লিটার বা 65 লিটারের এরকম একটা ফ্লো ক্রিয়েট করবে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উচ্চ গতির অক্সিজেনের চাহিদা বাড়ায় এই সময়ে বিদ্যুৎবিহীন যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের। এই অক্সিজেনটা দিয়ে কিন্তু আপনি রোগী ট্রান্সপোর্ট থেকে শুরু করে উপজেলা পর্যায়েও কিন্তু সাকসেসফুলি চিকিৎসা করতে পারবেন। তৃতীয় ধাপে সফলতা পেলেই এটি গণমানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা যাবে বলে জানিয়েছেন ক্লিনিক্যাল ট্রায়ালের কো-ইনভেস্টিগেটর। রোগীটা বেটার ফিল করতেছে, অক্সিজেন সিচুয়েশনটা ভালো থাকতেছে এবং উইথ দিস চিপ বড় স্যাম্পল নিয়ে কাজটা করে যদি রেজাল্ট নিয়ে আসতে পারি তখন আমরা ভালো রিকমেন্ডেশন দিতে পারবো। বর্তমানে বুয়েটে জরুরি ভিত্তিতে 50টি অক্সিজেট তৈরি করা হচ্ছে। বাণিজ্যিকভাবে তৈরি করা গেলে এক একটি অক্সিজেটের খরচ পড়বে মাত্র 15,000 টাকা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কোভিড মোকাবেলায় জরুরি ভিত্তিতে ভারতে জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। দুপুরে গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ভারতে অ্যান্টিভাইরাল ইনজেকশন, ওরাল অ্যান্টিভাইরাল, 30,000 পিপিই কিট এবং 10,000 শিশি জিঙ্ক, ক্যালসিয়াম ও ভিটামিন সি ট্যাবলেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এছাড়াও করোনা সংক্রমণে বিপর্যস্ত ভারতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনে ভারতকে সাধ্যমতো আরও সহযোগিতা করতেও আগ্রহী। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজও করা হয়েছে বেশ কয়েকটি পরীক্ষা। হাসপাতালে তার সঙ্গে দেখা করে বিকেলে সময় সংবাদকে ফোনে এ তথ্য জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। তিনি জানান, সব পরীক্ষা শেষ করে বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও 2 থেকে 3 দিন। আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো তার কোভিড পরীক্ষা করানো হবে বলেও জানানো হয়। গত 27 এপ্রিল সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি পরীক্ষার জন্য বেগম জিয়াকে গুলশানের বাসভবন থেকে নেওয়া হয় বসুন্ধরায় আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে। পরে সে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আমাদের তো সব পরীক্ষা তো এখন করতে পারিনি, বুঝলেন, পরীক্ষা কালকে বেশি হবে, তারপর সবকিছু মিলিয়ে তারপরে পর্যালোচনা সিদ্ধান্ত হবে যত দ্রুত সম্ভব আর কি। আরো 2-3 দিন থাকতে হবে মনে হয় আনুমানিক। এরকম আমরা তো ভর্তি করছি নন কোভিডে ভর্তি করে নাই তো। কবে নাগাদ করাতে পারে না এই কোভিড টেস্টটা?
এটা তো আজকে ওরকম হয় না, আমরা নেক্সট উইকে করবো। লকডাউনের মধ্যেই পুরো দমে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ। ৫,০০০ শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এগুচ্ছে ২১,৫০০ কোটি টাকা ব্যয়ের এ মেগা প্রকল্প। এর মধ্যে ১৫% কাজ হলেও কর্তৃপক্ষ আশা করছেন নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সম্পূর্ণ কাজ। হাজরা শিউলি রিপোর্ট। বিশ্বের প্রথম সারির বিমানবন্দরে রূপ দিতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হচ্ছে তৃতীয় টার্মিনাল। পদ্মফুলের আদলে নান্দনিক নকশার এই টার্মিনালটি হলে পাল্টে যাবে পুরো বিমানবন্দরের চেহারা। যাত্রী চলাচল থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুই হবে উন্নত ও বিশ্বমানের। ২৬টি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রথম ধাপে নির্মিত হবে ১২টি। থাকবে ১৬টি লাগেজ বেল্ট, বহুতল কার পার্কিং, উড়োজাহাজ রাখার ৩৫টি পার্কিং বে, ২টি র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে, অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, এক্সিলেটর ও বিদ্যুতের সাবস্টেশন সহ বিশ্বমানের সব সুযোগ সুবিধা। আমদানি ও রফতানির জন্য থাকবে সুপরিসর কার্গো ভিলেজ। টার্মিনালটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ায় দূর হবে যাত্রী হয়রানি ও ভোগান্তি। আর বাংলাদেশ হয়ে উঠবে এ অঞ্চলে আকাশপথে যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল। আমাদের এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং ফ্যাসিলিটিস, আমাদের এখানে এয়ারক্রাফট পার্কিং ফ্যাসিলিটিস বাড়বে, আরো বেশি পরিমাণে আমাদের এয়ার কানেক্টিভিটি বাড়বে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের দক্ষিণ পূর্ব কোণে বলাকা ভবনের পাশে ৩৫০ একর জমির ওপর চলছে তৃতীয় টার্মিনাল নির্মাণের কর্মযজ্ঞ। ইতিমধ্যে শেষ হয়েছে টার্মিনাল ভবনের পাইলিং, দাঁড়িয়ে গেছে ভিত। করোনা মহামারীতেও প্রকল্পে হয়েছে বিশেষ ব্যবস্থা। ক্যাম্পে আমাদের থাকার ব্যবস্থা অনেক ভালো, স্পেশালি থেকে আমরা রাত্রে রাত যাপন করে রাখি। আমাদের কোভিড-19 চেক করা হইতেছে। যদি কোনো ধরনের প্রবলেম হয় যে কারো পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি আইসোলেট করে নিচ্ছি। লকডাউনের কারণে প্রকল্পের সঙ্গে যুক্ত অনেক বিদেশি প্রকৌশলী ও পরামর্শক আসতে না পারলেও অনলাইনে যোগাযোগের কারণে কাজের গতি কমেনি বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। টার্মিনাল ভবনের পাশাপাশি আমাদের যে রানওয়ের সাথে কানেক্টিং যে ট্যাক্সি ট্র্যাক এটি অতিরিক্ত করা হয়েছে, ওই দুটা কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো টার্মিনালের পাইলিংয়ের কাজগুলো এখন চলতেছে। অলরেডি প্রায় 15%-এর উপরে 15.5%-এর মতো কাজ হয়ে গেছে। তৃতীয় টার্মিনাল হলে বছরে ২ কোটি যাত্রীকে সেবা দিতে পারবে আন্তর্জাতিক এই বিমানবন্দর। হাজিরা শিউলি। একটি অয়েল ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে আগুন লেগে 2 জন মারা গেছেন। দগ্ধ আরও 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসলে অল্পের জন্য রক্ষা পায় নোঙর করা বেশ কয়েকটি তেলবাহী জাহাজ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আশুগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল জ্বালানি তেলের কাঁচামাল কনডেন্স। এই এমটি ইরাবতী নামের জাহাজটি ভোরে এসে নোঙর করে এই সুপার রিফাইনারিতে, এবং যখন শুরু হয় এই কাঁচামাল খালাস, এর মাঝে ইঞ্জিন রুমে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। দাম করে শব্দ হয়েছে, শব্দ হয়ে মুসরায় গুসরায় আমার সিটের উপরের ডেকোরেশন ভেঙে চুরে গায়ে ফুটতেছি। উনি নাকি ওই ডিউটি শেষ করে চেয়ারে খেয়ে শুইতে গেছে কেবিনে, তো তখন আর ঘুম থেকে আর উঠে আর সারাইতে পারে নাই। পরে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর 3টি ইউনিট 3 ঘন্টার চেষ্টার পর সকাল 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয় স্টাফ নিজামুদ্দিন এবং টেন্ডল আলমগীরের রাস, এবং আহত 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে। যেখানে অগ্নিকাণ্ড স্থলটি ছিল, আমরা দ্রুততার সাথে আমরা রিকভারি করেছি এবং কর্ডন করে ফেলেছি এবং আগুনটি আর বাড়াতে দেই না। মূলত জ্বালানি তেলের কাঁচামাল নিয়ে আসা হয় এই কনডেন্স হিসাবে, এগুলো খালাস করা হয় এইসব রিফাইনারিতে, এবং এখান থেকে তৈরি হয় অকটেন, কেরোসিন সহ অন্যান্য জ্বালানি তেল, এবং এটি খুবই বিপজ্জনক। যেমন জাহাজ তেমনি এলাকাটিও বিপজ্জনক হিসেবেই চিহ্নিত। আর এর মাঝে ঘটেছে এই আগুনের ঘটনা। পতেঙ্গার এমটি ইরাবতী জাহাজ থেকে কমল দে। এবার মাঝ রমজানেও জমছে না ঈদের কেনাকাটা। রাজধানী নিউ মার্কেটেও দোকান খুলে ক্রেতার অপেক্ষায় থাকতে হচ্ছে বিক্রেতাদের। ভালো বিক্রির প্রস্তুতি নিয়ে বড় লোকসানের আশঙ্কা রয়েছেন অনেকেই। ছোট বোনকে সঙ্গে নিয়ে কেরানীগঞ্জ থেকে নিউ মার্কেট এসেছেন সোহাগ দম্পতি। সকাল সকাল আসার কারণ ভিড় ছাড়াই সারতে চান ঈদের কেনাকাটা। দিনের শুরুতে যারা ঘুরছেন এ দোকান থেকে ও দোকান, তারা সকলেই জানালেন একই কথা। ভিড় কমার জন্য সকাল আসছি, তো রাস্তাঘাটে ভিড় পাই নাই, মার্কেটে আসে কোনো ভিড় পাই নাই। কেনাকাটা তো ঈদের জন্য, বাচ্চাদের জন্য মার্কেট করে নিয়ে যাইতেছি, ভাইয়ার জন্য, আব্বুর জন্য, আম্মুর জন্য, আমাদের জন্য।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিউ মার্কেটে বাড়তে থাকে ক্রেতা সমাগম, তারপরও নেই কেনাকাটার চিরচেনা সেই ব্যস্ততা। এই টাইমে আমাদের মার্কেটে ভরপুর কাস্টমার থাকে। 16 রমজান যাচ্ছে, লকডাউনের কারণে মানুষ দূরান্ত থেকে আসতে পারতেছে, এই জন্য মার্কেটে কাস্টমারই নেই। শুধু যে আমাদের এই ঢাকার কাস্টমার এটা না, ডিস্ট্রিক্ট কাস্টমার এগুলো তো আসতেছে না। এখন আছে টুকটাক, তেমনটা না, হিসাবে আমাদের খরচ ওঠে না। ভালো একটা বিক্রির চিন্তা চেতনা আসছিলাম, কিন্তু সেটা তো হয় না, বড় অঙ্কের একটা লস হইতেছে আমাদের। মার্কেট কর্তৃপক্ষ বলছেন এবার রমজানে বেচাকেনা নেই বললেই চলে। এই লকডাউন মহামারীর কারণে আমরা ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। কোনোদিন 2000 বেশি, কোনোদিন 2500 বেশি, কোনোদিন 3000 বেশি, কিন্তু আমাদের এই সময় বেচাকেনা হওয়ার কথা 25-30 হাজার টাকা। মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব না মানলেও মাস্ক পরেই কেনাকাটা করছেন ক্রেতারা। আমরুল হাসান সবুজ, সময় সংবাদ। ভোলার জেলেরা কাল মধ্যরাত থেকে জাল নিয়ে আবারও মেঘনা তেঁতুলিয়ার বুকে ভেসে বেড়ানোর স্বপ্ন তাদের চোখে মুখে। এদিকে নিষেধাজ্ঞা সফল দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নদীর অভয়াশ্রমে জাটকা রক্ষা আর ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। নিষেধাজ্ঞার এ সময় কর্মহীন চিরচেনা অভাবের সাথে দেশব্যাপী লাগাতার লকডাউন জেলেদের দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, তার সাথে আবারও কর্মস্থল মেঘনা তেঁতুলিয়া নদীতে নামার সময় হওয়ায় অনেকটাই উজ্জীবিত জেলেপল্লীর বাসিন্দারা। পূর্ব কোনো কাম টাম পাই নাই, করতে পারি নাই, আমরা যখন খাবো সেই খাওয়ার তবিকগুলো আমারও নাই। যদি নদীতে নামার পরে আল্লাহ মাছ দেয়, আমাকে কামাই দেয়, তাহলে আমরা এই ঋণ শোধ দিতে পারব। জেলেদের মতো আড়ত মালিকদের আশা ইলিশে ভরে উঠবে ঘাটগুলো, পরিশোধ হবে মহাজনের দেনা। জেলেরা নদীর যাবে, মাছ বিক্রি হবে, ঘাটগুলো আবার জমজমাট হবে। নিষেধাজ্ঞা আর লকডাউনে জেলেদের দুর্ভোগ বেড়েছে জানিয়ে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জেলে সমিতির নেতার। এই অনুদানটা জেলেদের মাঝে সঠিকভাবে যাতে বিতরণ করা হয় সময় মতন, এটি আমাদের দাবি। এদিকে মৎস্য বিভাগের দাবি অভয়াশ্রমের নিষেধাজ্ঞা সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়বে। আশা করছি আগামীতে আমাদের ইলিশের উৎপাদন এই অভিযান বাস্তবায়নের ফলে এটা আরো বেশি হবে। জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে প্রথম 2 কিস্তিতে জেলার 78,000 জেলেকে 40 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়। তবে এপ্রিল মে 2 মাসের জন্য 40 কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ হলেও তা বিতরণ শুরু হয়নি। সময় মৃত্যুর মিছিল, আবারও একদিনে মারা গেছেন রেকর্ড 3647 জন, আক্রান্ত প্রায় 4 লাখ মানুষ। তবে গণমাধ্যম বলছে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে দিল্লির আকাশ। কোভিড-19 তার সর্বশক্তি নিয়ে গ্রাস করেছে রাজধানী নয়াদিল্লিকে। প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে প্রতি 4 মিনিটে একজন করোনায় প্রাণ হারাচ্ছেন। এতেই আঁচ করা যায় মৃতের সংখ্যা। সরকারি তথ্য মতে করোনায় মৃতের যে সংখ্যা উল্লেখ করা হচ্ছে প্রকৃতপক্ষে তা আরো অনেক বেশি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN সহ একাধিক সংবাদ মাধ্যম। আমরা কেন ভয় পাবো না বলতে পারেন? কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, অ্যাম্বুলেন্সই রোগী মারা যাচ্ছেন, শ্মশানে চিতা জ্বালানোর মতো কাঠও নেই। ভারতের মহারাষ্ট্র ও দিল্লি এই 2টি রাজ্যই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। অক্সিজেন সংকট এখনো চরমে। অক্সিজেন না পেয়ে প্রতিনিয়ত করুণ মৃত্যুর সাক্ষী হচ্ছেন স্বজনরা। রেকর্ড সংখ্যক করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নয়াদিল্লির হাসপাতালগুলো। কোথাও কোথাও স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। ওমরিনান, সময় সংবাদ। এদিকে ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট ইউরোপে ছড়িয়ে পড়ায় শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। তবে টিকা প্রয়োগের মধ্য দিয়ে এ সংক্রমণ প্রতিরোধ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। বিটু বড়ুয়া রিপোর্ট। ভারতে নিষ্ঠুরতার সাথে জীবন কেড়ে নেয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে যাওয়ায় আতঙ্কিত বাংলাদেশি সহ ভারতের প্রবাসীরাও। ইউরোপ সহ জার্মানির সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন সাধারণ করোনার চাইতে দ্বিগুণ শক্তিশালী ভারতের এই করোনা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের চেয়ে এতটাই ভয়ঙ্কর যে মানব দেহের রোগ প্রতিরোধের ক্ষমতাকে ধ্বংস করে দেয়। তাই সংক্রমণ বিশেষজ্ঞরা ভারতের নতুন স্ট্রেনের নাম দিয়েছেন B.1.617। ভয়ঙ্কর এই ভেরিয়েশন চোখ রাঙাচ্ছে ইউরোপের দেশগুলোতে। তাই উদ্বেগের শেষ নেই প্রবাসী ভারতীয়দের। এই অবস্থায় সবাইকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। জার্মানিতে আপামর জনসাধারণকে টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে এবং জার্মান গভর্নমেন্ট
তাদের বয়স অনুযায়ী টিকার ব্যবস্থা করেছে। এরই মধ্যে ভারত থেকে ইউরোপের প্রায় সব দেশে সব ধরনের বিমান চলাচল বন্ধ সহ ভারত থেকে আসা যাত্রীদের ইউরোপে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইইউ নাগরিকরা। ভারতের করোনার নতুন ভেরিয়েশন B1617 মানব দেহের ইমিউন সিস্টেম কিংবা রোগ প্রতিরোধের ক্ষমতাকে ধ্বংস করার আগেই সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া দিচ্ছে আরও একবার। মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলায় বসুন্ধরার এমজির আগাম জামিন শুনানি হয়নি, দেশত্যাগ ঠেকাতে তৎপর পুলিশ। সুরথাল রিপোর্টে আসেনি প্রকৃত চিত্র, অভিভাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আনা হলো যুদ্ধাপরাধের অভিযোগ। এবং চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসছে 7 দিনের মধ্যে। আইসিইউ ছাড়াই কোভিড রোগীকে মিনিটে 60 লিটার অক্সিজেন দেবে বুয়েটের তৈরি অক্সিজেট। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।